আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রাণপ্রিয় বন্ধুবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেনের প্রথম পার্ট অলরেডি শেষ করে ফেলেছি। তোমরা যারা দেখোনি, ওই পার্টে মূল বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা ওই ভিডিওটা দেখে এসিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেনের দ্বিতীয় পার্ট। এটা হচ্ছে আয় দায় মূলধন অথবা মালিকানা সত্ত্ব এবং সম্পদ ব্যয়, অর্থাৎ সম্পদ ব্যয় আয় দায় মূলধন নিয়ে আলোচনা করব। কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা দায়, কোনটা ব্যয়, কোনটা মালিকানা সত্ত্ব। কেমন? আচ্ছা, আমরা 1 নম্বরে শুরু করি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 14 পৃষ্ঠা দেখবা, 14 থেকে 16 নং পৃষ্ঠা পর্যন্ত দেখবা। এখানে পাবা একটা একটা করে। এখান থেকে আমি একটা একটা করে সবগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা তোমার পাঠ্য বইয়ের 14 পৃষ্ঠা গুলো 14, 15, 16 এই 3 পৃষ্ঠায় পাবা। প্রথমে এখানে আছে দেখো মূলধন। মূলধনটা কি? মূলধনটা হচ্ছে মূলত মালিকানা সত্ত্ব, অর্থাৎ মালিকে ব্যবসায়ী যে ধন বা যে টাকা পয়সা দেয়, এটাকে আমরা মূলধন বা মালিকানা সত্ত্ব বা মূলধন বলে থাকি। কেমন? আচ্ছা, এরপর হচ্ছে উত্তোলন হিসাব। এটা মালিকানা সত্ত্ব। কেন? মনে করো একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ কে করে? মালিক। বিনিয়োগ করলে মালিক, এটা মূলধন বা মালিকানা সত্ত্ব হয়। তো মালিক যদি বিনিয়োগ করে, তাহলে মালিক কি উত্তোলন করার অধিকার আছে। মানে যে ব্যবসায় ক্ষতি পোষণ করে সে লাভ অবশ্যই নিবে। তার মানে যে ব্যক্তি ব্যবসায় টাকা পরিশোধ করে বা টাকা ইনভেস্ট করে, সে ব্যক্তি কি উত্তোলনও করতে পারবে। তার মানে মূলধন এবং উত্তোলন এগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব, মানে মালিকে করে থাকে এগুলো সচরাচর। এবারে কিছু না। আরেকটা হচ্ছে নগদান হিসাব। এটা আমার সম্পদ। মনে করো আমার কাছে নগদে 5,000 টাকা আছে, নগদে, এটা আমার সম্পদ। না থাকলে কি আমার কি সম্পদ হবে? না। মনে করো আমার কাছে মার্কার আছে, একটা মার্কার আর একটা কি, একটা মার্কার, এই দুইটা মার্কার, এটা আমার সম্পদ। মনে হয় এটা আমার শেষ হয়ে গেছে, ফেলে দিলাম, তো আমার কাছে কি আর দুইটা মার্কার থাকবে? না। তার মানে তখন সম্পদ হবে এটা। তার মানে আমার কাছে নগদে যেটা আছে কি, এটা কি সম্পদ। আচ্ছা, ব্যাংক হিসাব। ব্যাংকে টাকা থাকলে এটা সম্পদ, এটা সবাই জানে, ঠিক না? আমার ব্যাংকে মনে হয় 5 লক্ষ টাকা আছে, তো এটা আমার জন্য সম্পদ না, আমার ভবিষ্যতে কাজে লাগবে। তার মানে ব্যাংক হিসাবটা কি সম্পদ। আবার ব্যাংক জমা সম্পদ। কেমন? কিন্তু ব্যাংক জমা অতিরিক্ত, এটা দায়। মানে আমার কাছে আমার জমা আছে মনে হয় 5,000 টাকা, কিন্তু আমি উত্তোলন করছি তিরিক্ত আর মনে হয় 10,000 টাকা, 5,000 টাকা যে বেশি উত্তোলন করছি তিরিক্ত, এটা হচ্ছে আমার জন্য কি দায়। তাহলে ব্যাংক এটা সম্পদ, ব্যাংক জমা সম্পদ, ব্যাংক জমা অতিরিক্ত কি দায়। আচ্ছা, এরপর ক্রয় হিসাব। ক্রয় হিসাব ব্যয়, এটা স্বাভাবিক। মনে করো আমি একটা প্রোডাক্ট কিনবো, মনে করো আমি ডাস্টারটা কিনলাম, এটা আমি ক্রয় করছি না, কিনে আনছি না। এরকম কখনো হয়েছে যে তুমি দোকান থেকে যে কোনো কিছু কিনছো, আমার দোকানদার তোমাকে টাকাও দিছে, বলা যে ভাই আপনি প্রোডাক্ট নিয়ে যান, আমার থেকে টাকাও নিয়ে যায়? এরকম কখনো হয়? হয় না। তার মানে বোঝাচ্ছে কি, ক্রয় করলে ব্যয় হবে, এটা স্বাভাবিক। এটা আমি ক্রয় করছি, এটা আমার কি নগদ টাকা চলে গেছে, এটা আমার ব্যয় হয়েছে। আচ্ছা, এরপরে বিক্রয় হিসাব। এটা আয়। মনে করো আমি দোকানদার, এতক্ষণ আমি ক্রয় করছি, এবার আমি বিক্রি করব। আমি দোকানদার, আমি তোমার কাছে এটা বিক্রি করলাম। মনে করো এই যে নেন ভাই, নাও নাও, তুমি নাও। এই যে তোমার কাছে বিক্রি করলাম, বিক্রি করার ফলে আমার কি হয়েছে? আয়। আমি ক্রয় করলাম আমার জন্য ব্যয়, আমি বিক্রি করলাম আমার জন্য আয়। এটা সিম্পল বিষয়। আচ্ছা, আসবাবপত্র হিসাব। এটা সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ। যেমন আসবাবপত্র কি কি? চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ঠিক আছে। এরপর হচ্ছে কল কবজা ও যন্ত্রপাতি হিসাব। কল কবজা এবং যন্ত্রপাতিটা আমার সম্পদ। এরপর হচ্ছে ক্রয় ফেরত আর বহি ফেরত। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ক্রয় ফেরত। আমি ক্রয় করছি, আবার আমি এটা কি করছি, আমি ফেরত দিয়ে দিছি। কি দিয়ে দিছি? ফেরত। ক্রয় করার পর আমি ফেরত দিয়ে দিছি, এটা ক্রয় ফেরত। আর ক্রয় ফেরতের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বহি ফেরত। মানে ক্রয় ফেরত না বলে তোমাকে বহি ফেরত বলতে পারে। যদি বহি ফেরত বলে, তাহলে আমরা এটা ধরে নিব কি ক্রয় ফেরত। মানে ক্রয় করার পর যে কি ফেরত আসে, বা ক্রয় করার পর যেটা ফেরত দিয়ে দিই, এটা ক্রয় ফেরত। আর এটি কি করে? এটি ব্যয় হ্রাস করে, মানে ব্যয় কি করে? কমিয়ে দেয়। ব্যয় কিভাবে কমিয়ে দেয়? মনে করো আমি এই 3টা জিনিস পেয়েছি, ক্রয় করছি, আর আমার থেকে এটা ভালো লাগতেছে না, আমি এটা দিয়ে দিলাম। তিনটা মনে হয় 100 টাকা দিয়ে কিনছি, এটা 50, এটা 50। আমি যখন ক্রয় করছি আবার ফেরত দিয়ে দিছি, তখন আমাকে 50 টাকা এটা দিয়ে দিবে। তার মানে এটা আবার কি হয়? ব্যয় হ্রাস করতেছে। সিম্পল বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে বিক্রয় ফেরত, আর একটা হচ্ছে আন্ত ফেরত। বিক্রয় ফেরত আর এর আরেকটা নাম আন্ত ফেরত। মানে আমি বিক্রয় করছি, এরকম পণ্য কি ফেরত পাইছি, বা আন্ত ফেরত বলে থাকে, আর এটা আয় হ্রাস করে। মনে করো আমি এই 3টা বিক্রি করলাম, কারণ আমার কাছে এটা ফেরত চলে আসছে। ওই ব্যক্তির জন্য লাভ, যিনি ফেরত দিছে ওটার জন্য। আরেকটা আমি ফেরত দিছে, আমার জন্য লাভ। কারণ আমি ব্যবসায়ী, আমাকে ফেরত দিচ্ছে, এটা আমার জন্য কি ব্যয়। আসলে বুঝতে পারছো?
ক্রয় ফেরত এবং বহি ফেরত এক কথা, বিক্রেতারা তার আনতে পারে একই কথা। যদি না বুঝে থাকে কমেন্ট করবা, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিওতে আমি 10 নং পর্যন্ত তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছি, মানে আয় ব্যয় মূলধন এগুলা 10 পর্যন্ত আনতে পারে পর্যন্ত। এরপরে ভিডিওতে বাকিগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।